ফিটার হাঁসের ডাকে তাদের ফাইজামা খুলে যাচ্ছে, হাফ প্যান্ট খুলে যাচ্ছে, ভয়ে বাবা ডাকতে ডাকতে দৌড়াইয়া এই দিনেও তাদেরকে কক্সবাজার যে হাজির হতে হয়েছে। কারণ ফিটার হাঁস তাদেরকে বলেছে, হয় তোমরা আমাদের যে 3টি দাবি, এই 3টি দাবি তাড়াতাড়ি পূরণ করে দাও, আর তা না হলে আর্মি দিয়ে আমরা পাওয়ার টেক ওভার করিয়ে তোমাদেরকে রাস্তায় ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করব। এখন বিষয়টা দাঁড়াচ্ছে কোথায় দেখেন, অথচ তার যে বরপুত্র, তার যে নিয়োগকর্তা, তিনি কিন্তু বলেছেন যে ছাত্ররা হচ্ছে আমার নিয়োগকর্তা। তার যে নিয়োগকর্তা, তার নিয়োগকর্তারা কক্সবাজারে হানিমুনে আছে। এই হানিমুনে কেন গেল? এখন বিশেষ একটা কারণে একজনের সাথে হোটেলে দেখা করতে গিয়েছে, চুরি করে চুপিসারে। এদিক দিয়ে প্রথম আলো সেটি প্রকাশ করেছে যে পিটার হাঁস নামে, যে পাতি হাঁস নামে এক ভদ্রলোক আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন ঢাকায়। তিনি বাংলাদেশের রাজনীতিতে বহু নোংরা ডার্টি গেম খেলেছেন, আমরা দেখেছি। সেই পিটার হাঁসের সাথে বৈঠক করার জন্য একটি 5 তারকা হোটেলে তারা আজকে চট্টগ্রাম চলে গেছেন, কক্সবাজার। তো সেখানে হানিমুনও সারবেন, আবার এই পিটার হাঁসের সাথে রাষ্ট্র বিক্রির যে দলিল, সেই দলিলের সিগনেচার হবে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন যে বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের জন্য, বাংলাদেশের সরকারকে উৎখাত করার জন্য আমেরিকার ডিপ স্টেট $50 মিলিয়ন দিয়েছে। তার মধ্যে $21 মিলিয়ন ডাইরেক্ট ঢাকা দিয়ে এসছে, আর $29 মিলিয়ন ইন্ডিয়া হয়ে এসছে। আপনারা জানেন বৈধ যে চ্যানেল, সেই চ্যানেল দিয়ে কিন্তু আসেনি। টাকাগুলো কোত্থেকে কীভাবে এসছে? এই ফিটার হাঁস এই টাকা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইন্ডিয়া থেকে এবং আমেরিকা থেকে এনে এই বদি আলম মজুমদার, এই ওই যে রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, তারপরে আদিলুর রহমান, এদের কাছে এই টাকা হস্তান্তর করেছে। এবং সেখান থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র কিনা, শিক্ষক কিনা, টোকাই কিনা, এই কাজ করেছে আসিফ নজরুল। এই লুচ্চা আসিফ নজরুল এই টাকাটা ডিস্ট্রিবিউট করেছে। ডিস্ট্রিবিউট করার পর এই আন্দোলনটাকে তারা চাঙ্গা করেছে। সেখানে তাদের একটা এগ্রিমেন্ট ছিল আমেরিকার সাথে। 3টা বিষয় আমেরিকাকে দিয়ে দিতে হবে। 1, চট্টগ্রাম বন্দরটি দিয়ে দিতে হবে। 2, বার্মার সাথে এটি করিডোর দিয়ে দিতে হবে। 3, বঙ্গোপসাগরের ডিপ সিতে একটি সমুদ্র বন্দর তাদেরকে দিতে হবে, যেখানে আমেরিকা সত্য নৌবহর নিয়ে তাদের একটি সেনা ঘাঁটি করবে। তাহলে খেয়াল করে দেখেন, এখন 1 বছর হয়ে গেছে, আমেরিকা দেখছে যে তারা কিন্তু আরও আগেই কাজটি করার চেষ্টা করেছে, বাট ডক্টর ইউনূস বিএনপি থেকে বাধার সম্মুখীন হয়েছে, জনগণের থেকে বাধার সম্মুখীন হয়েছে, আর্মি থেকে বাধার সম্মুখীন হয়েছে। যার ফলে ডক্টর ইউনূস আমেরিকাকে বলল যে আসেন, আপনারা আসলে ওই ছাত্রদেরকে, যারা মব সৃষ্টি করতে পারে, যারা ভায়োলেন্স সৃষ্টি করতে পারে, যারা মানুষকে ধর্ষণ করতে পারে, যারা মানুষকে হত্যা করতে পারে, যাদের কাছে পাকিস্তান থেকে মানে জাহাজে জাহাজে অস্ত্র আসা, যে অস্ত্রের ভান্ডার যাদের কাছে আছে, তাদের কাছে যদি ম্যানেজ করতে পারেন, তাইলে আমি আপনাদের এই শর্ত পূরণ করতে পারব। তখন পিটার হাঁস ডক্টর ইউনূসকে রেখে এই বাটপাতদেরকে ডেকেছে, আসো, আমি বঙ্গোপসাগরের পাদদেশ, বঙ্গোপসাগরের উপকূলে এই কক্সবাজারের সমুদ্র সৈকতে একটি 5 তারকা হোটেলে আসি, তোমাদের জন্য সব কিছুর ব্যবস্থা রেখেছে। তাসনিম জাহরাকে নিয়ে গেছে, তার হাজব্যান্ডও সাথে গেছে। কেন নিয়ে গেছে জানেন? কারণ হচ্ছে এই বাটপারগুলা কেউই ইংরেজিতে একটা বর্ণ কথা বলতে পারে না। তো এখন পিটার হাঁসকে তো বাংলা বলানো সম্ভব না। এই বাটপারদের কথাবার্তা ইংলিশ ট্রান্সলেট করে দেওয়ার জন্য, কমিউনিকেট করে দেওয়ার জন্য এই তাসনিম জাহরাকে নিয়ে গেছে। তাসনিম জাহরা হলো ওই কাবাব কাহাড্ডি। এই তাসনিম জাহরাকে নিয়ে এই বাটপাররা আজকে বাংলাদেশে কক্সবাজারের সমুদ্র সৈকত, মানে কক্সবাজার থেকে কুতুবদিয়া বা মহেশখালী, ওদিকে আমেরিকাকে একটি সি পোর্ট দেওয়ার ব্যাপারে আজকে ডিল করবে। কক্সবাজারের উখিয়া দিয়ে, ওখান দিয়ে একটি করিডোর দিবে। কার সাথে করিডোর? মায়ানমারকে একটা করিডোর দিবে, এবং বাংলাদেশের যে সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর, সেই বন্দরটি আমেরিকান নমিনেটেড কোনো কোম্পানির কাছে দিয়ে দিবে। নমিনেটেড কোম্পানির কাছে দিলে যে সুবিধাটি, যে সেই সুবিধা হলো যে তারা অস্ত্র পরিবহন করতে, চালান করতে সুবিধা, কারণ তাদের কথা মতো চলবে। এখন তাহলে বোঝেন, এতদিন পর্যন্ত যে জুলাই ঘোষণা শুনতে শুনতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে, আপনারা মনেই করে নিয়েছিলেন, ধরেই নিয়েছিলেন
জুলাই মাসের ভিতরে এটা ঘোষণা আসবে, বাংলাদেশ প্রজাতন্ত্র বাতিল হয়ে যাবে। সেখানে বাংলাদেশ প্রজাতন্ত্রের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জায়গায় জনগণতন্ত্রী বাংলাদেশ। এটা বদলে যাওয়ার কথা ছিল। 1972 সালে 30 লক্ষ শহীদের রক্তেতে দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানটি চলে যাবে। বাংলাদেশে যে সুপ্রিম কোর্ট, বাংলাদেশের যে সমাজ বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বাংলাদেশের যে আর্মি ব্যবস্থা, সব কিছু শিফট হয়ে যাবে। প্রধান বিচারপতি থাকবে না, এবং বাংলাদেশের রাষ্ট্রের যে প্রধান প্রেসিডেন্ট, তিনিও থাকবে না। এরকম একটি ঘোষণাপত্র তো তারা দিতে চেয়েছিল। ফিটার হাঁসের ডাকে তাদের ফাইজামা খুলে যাচ্ছে, হাফ প্যান্ট খুলে যাচ্ছে, ভয়ে বাবা ডাকতে ডাকতে দৌড়াইয়া এই দিনেও তাদেরকে কক্সবাজার যে হাজির হতে হয়েছে। কারণ ফিটার হাঁস তাদেরকে বলেছে, হয় তোমরা আমাদের যে 3টি দাবি, এই 3টি দাবি তাড়াতাড়ি পূরণ করে দাও, আর তা না হলে আর্মি দিয়ে আমরা পাওয়ার টেক ওভার করিয়ে তোমাদেরকে রাস্তায় ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করব। এই রাস্তায় ঝুলিয়ে হত্যা করার ভয়ে রাস্তায় ঘাটে হাটে মাঠে তাদেরকে যেখানে সেখানে মানুষ পিটাবে, হত্যা করবে, জবাই করবে, এই ভয়ে তারা এখন এই ফিটার হাঁসের কাছে ছুটে গেছেন। কারণ বাংলাদেশকে গত 1 বছরে অর্থনৈতিকভাবে বাংলাদেশের ভ্যালু, অর্থাৎ টোটাল যে বাংলাদেশের ভ্যালু, 3 ভাগের 1 ভাগ ড্যামেজ হয়ে গেছে 1 বছরে। আরও 1 বছর যদি তারা থাকে, বাংলাদেশের ভ্যালু অর্ধেক কমে যাবে। বিচার বলে, বিচার ব্যবস্থা বলে বাংলাদেশে আর কোনো কিছু এখন অবশিষ্ট নেই। 3200 পুলিশকে এই হাসনাত আবদুল্লাহরা হত্যা করেছে। তারপরে আসেন আর্মি। আর্মি ক্যান্টনমেন্ট দখল করার হুমকি দেয়। আর্মি কিছু করতে পারে? পারে না। আর্মিও ধ্বংস হয়ে গেছে। আপনি সচিবালয়ে যান, কদিন পরে পরে যাইয়া সচিবালয় অ্যাটাক করে। তার মানে সচিবালয় কি আছে? আপনি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টের বিচারকদেরকে 22 জন বিচারককে অপসারণ করা হলো। এখন দেখেন, বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেশনে কোনো একজন সরকারি কর্মচারীকে রিমুভ করার জন্য, টার্মিনেট করার জন্য একটা আইন আছে। সেই আইনে গভর্নমেন্ট চাইলে বিশেষ কারণে সেটা দিয়ে টার্মিনেট করতে পারে তাকে। কিন্তু সেখানে বলা আছে এই আইনটি বাংলাদেশের বিচার বিভাগের ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ বিচার বিভাগের কোনো বিচারক, বিচারপতিকে এই আইনে টার্মিনেট করা যাবে না, অবসর দেওয়া যাবে না। এটা একদম ক্লিয়ারলি ওই আইনের 3 নম্বর সেকশনে বলা আছে। অর্থনৈতিকভাবে কোটি কোটি মানুষের এখন চাকরি নেই, লক্ষ লক্ষ মানুষ এখন বেকার হয়ে রাস্তায় ঘুরছে, হাজার হাজার নারীর গার্মেন্টসের কাজে চলে গেছে, উৎপাদন অর্ধেকের চেয়ে নিচে নেমে গেছে, জিডিপি 7 থেকে 4-এ চলে এসছে। মানে বিশ্বে এই যে জাতিসংঘ সাম্প্রতিক 5টি দেশের কথা বলেছে, যে 5টি দেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে। একটি হলো সোমালিয়া, একটি হলো নাইজেরিয়া, একটি হলো কঙ্গো, একটি হলো ইথিওপিয়া, আরেকটি হলো বাংলাদেশ। অথচ দেখেন 5-7 বছর আগে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। বাংলাদেশ প্রতি বছর লক্ষ লক্ষ টন খাদ্য বিদেশে রপ্তানি করার জায়গায় চলে গেছিল। এখন সেই বাংলাদেশ খাদ্যের ঝুঁকিতে পড়েছে। অর্থাৎ বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে যদি খাদ্য ঝুঁকিতে পড়ে, সেই রকম অবস্থায় চলে গেছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? এই ডক্টর ইউনূসের 1 বছরের শাসন, এই আবালদের 1 বছরের শাসন, আমেরিকার কাছে রাষ্ট্র বিক্রি করে দেওয়ার চুক্তি করা এই বর্বরদের 1 বছরের শাসন বাংলাদেশকে আইন, বিচার এবং শাসন সব দিক থেকে জিরোতে নিয়ে গেছে। আজকে তাদের কথা ছিল তাদের 1 বছর পূর্তিতে তারা একটি উৎসব করবে, সেখানে তারা নতুন দিক নির্দেশনা দেবে, নতুন বাংলাদেশ ঘোষণা করবে, আর সেখানে আয়োজন করে 8টি রেলগাড়ি, 16টি রেলগাড়ি এবং কোটি কোটি টাকা খরচে বস্তি অস্তি থেকে লোক আনা শুরু হয়ে গেছে। আর তারা নেতারা ওই ফিটার হাঁসের কাছে হাজিরা দিতে চলে গেছে। এই ফিটার হাঁস বাংলাদেশের রাজনীতিতে এক কালো পুরুষ। এই কালো পুরুষের সাথে তারা এখন দেন দরবার করছে কিভাবে আমেরিকাকে সন্তুষ্ট করে বাংলাদেশটা তাদের হাতে উঠিয়ে দিতে পারে। আসুন এই অপশক্তিকে, এই কালো শক্তিকে আমরা প্রতিরোধ করি। তাদেরকে তো যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন, আমরা যদি তাদেরকে প্রতিরোধ করতে না পারি, সে বিএনপি, সে জামাত, সে জাতীয় পার্টি, সে আওয়ামী লীগ যেই ক্ষমতায় আসুক, এই বাংলাদেশ আপনি সোনার বাংলাদেশ পাবেন না। আপনি পাবেন সাম্প্রদায়িক বাংলাদেশ, আপনি পাবেন
পাকিস্তানের মতো ফেলিউর একটা কান্ট্রি, আপনি পাবেন মৌলবাদের একটা বাংলাদেশ। আপনি দেখবেন মন্দির ভাঙা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, পীরের মাজার ভাঙা হচ্ছে। এই অবস্থা যদি দেখতে না চান, আসুন যার যার জায়গা থেকে আমরা শক্তভাবে দাঁড়িয়ে, পায়ের নিচে ইস্পাত কঠিন মাটির উপরে দাঁড়িয়ে, আমরা পাথরের উপরে দাঁড়িয়ে আমরা বলি, এই বাংলাদেশ আমাদের। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটি আজ থেকে 54 বছর আগে স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশকে আমরা স্বপ্নের ঠিকানায় নিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।